TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর বৃহস্পতিবার মানেই আমরা পাই মোহাম্মদ হাশেম EA MBA IRS এনরোল এজেন্ট IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট প্রেসিডেন্ট এন্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। মোহাম্মদ হাশেম কেমন আছেন? হাশেম ভাই জি ভালো, ধন্যবাদ। হ্যাপি রমাদান। থ্যাংক ইউ। হ্যাপি রমাদান। সেই সাথে বাংলা নববর্ষও গেল গতকাল, নববর্ষের শুভেচ্ছা রইল আপনার। আর রমজান মাস চলছে, অনেক অনেক শুভকামনা এবং দোয়াও রইল, কারণ আপনারা দোয়াই প্রাপ্য। এই ট্যাক্স সিজন এত ব্যস্ত, তার মধ্যেও আপনি দর্শকদের জন্য আসেন, সে কারণে দর্শকদের দোয়াও আছে আপনাদের প্রতি। আমাদের আজকে অনেকগুলো বিষয় আছে, তবে শুরু করতে চাই মোহাম্মদ হাশেম, যেটি একটি প্রস্তাব, যেটি আমি বলবো প্রস্তাব এখনো আছে, সেটি হচ্ছে গতকাল যেটি চাচ্ছেন ডেমোক্রেটদের একজন যিনি সিনেটর, তিনি বলছেন যে বেকার ভাতা আরো 6 মাস বাড়ানো হোক এবং $250 করে। আমরা জানি যে চলমান যেটি 1.9 ট্রিলিয়ন ডলারের যে বিলের আওতায়, তার আওতায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে 6 সেপ্টেম্বর। তারপর থেকে তিনি আবারও চাচ্ছেন যদি কারো যদি বিশেষ করে গিগ ওয়ার্কার যারা যদি কাজ না পায় তাদের ক্ষেত্রে। তো এই বিল সম্পর্কে শুরুতেই একটু জেনে নেই, তারপরে আমাদের স্টিমুলাস আপডেট, পিপিপি, আইডিয়াল লোন, অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলোতে যাব। জি, ধন্যবাদ নূপুর। অলসো ধন্যবাদ টিবিএন দর্শকদেরকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এন্ড অলসো সবাইকে হ্যাপি রমাদান জানাচ্ছি, যেহেতু রমজান শুরু হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেটা আপনি বললেন যে $250 এ উইকলি চেক, এডিশনাল চেক, যেটা হচ্ছে ইট জাস্ট প্রপোজাল। এটা সিনেট আপনার প্রপোজাল করেছে। আনএমপ্লয়মেন্ট বেনিফিট প্রতি সপ্তাহ $250 করে বাড়ানো হবে, স্পেশালি গিগ ওয়ার্কার এবং সেলফ এমপ্লয়ীদের জন্য। অ্যান্ড অলসো যারা ইনএলিজেবল হচ্ছে, কেউ যদি স্টেট লেভেলে যদি টাকাটা না পায়, অনেক সময় আমরা দেখি যাদের ইনকাম নাই তারা কিন্তু ইনএলিজেবল হচ্ছে। আবার মনে করেন কেউ কাজে যাচ্ছে না ইচ্ছা করে, তারাও ইনএলিজেবল হচ্ছে। আবার কেউ ডিনাই করতেছে কাজ না করার জন্য বিকজ অফ দ্য প্যান্ডামিক। তো এইসবের কারণে যে যারা স্টেট লেভেল থেকে ডিনাই হচ্ছে, এই তাদের জন্য মূলত ফেডারেল থেকে এই $250 দেওয়ার জন্য এটা একটা বেনিফিট আনা হচ্ছে, মানে এক্সপ্যান্ড করা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা। সো আমার কাছে মনে হচ্ছে সেটা মোস্ট লাইকলি শুরু হবে হয়তো সেপ্টেম্বরের 6 তারিখে শেষ হবে, তারপর হয়তো এটা এক্সটেন্ড করা যেতে পারে। তবে এই বিলটা আমাদের কাছে ফাইনালাইজ হয়ে এখন আসে নাই, যখন আসবে তখন আমরা আপনাদের সামনে এটা তুলে ধরবো। তবে এতটুকু বলতে পারি, যেটা বলা হচ্ছে, যদি স্টেট লেভেলে আপনি ইনএলিজেবল হন, যদি বেনিফিট না পেয়ে থাকে, অনেকেই পান না, সেই ক্ষেত্রে তাদের জন্য $250 করে উইকলি দেওয়া হবে 6 মান্থের জন্য। এই প্রস্তাবটি মূলত এনেছেন ফাইন্যান্স কমিটির সিনেটের যিনি চেয়ারম্যান, তিনি এনেছেন যিনি ডেমোক্রেট। তবে আমরা আবারও দর্শক আপনাদের বলতে চাই, এটি কিন্তু প্রস্তাব, এটি এখনো বিল আকারে আসেনি, আইনে পরিণত হয়নি। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, এটি এখনো প্রস্তাব আকারে আছে। আমরা এরপর যেতে চাই মোহাম্মদ হাশেম, স্টিমুলাসের আপডেট নিয়ে কি আছে আপনার কাছে? স্টিমুলাসের আপডেট যেটা হচ্ছে, গতকালকে যেটা আরো 2 মিলিয়ন ইকোনমিক ইম্প্যাক্ট পেমেন্ট দেওয়া হচ্ছে আমেরিকান রিস্কি প্ল্যানের আন্ডারে। সোফার এটা হচ্ছে পঞ্চম ব্যাচ। প্রথম ব্যাচ শুরু হয়েছিল মার্চের আই বিলিভ 9 তারিখে, মার্চের 12 তারিখ, 12, তারপরে মার্চের 19, তারপরে হচ্ছে আপনার 26 এপ্রিল, মার্চের 26 এন্ড এপ্রিলের 2, এবং লাস্টে যেটা গতকালকে হয়েছিল সেটা হচ্ছে 9/8।
এই পর্যন্ত এই 5টা ব্যাচের মাধ্যমে ভাগ করে স্টিমুলাস পেমেন্ট দেওয়া হয়েছে। সো কন্টিনিউ ট্যাক্স পেয়ার রাইট স্টিমুলাস চেকটা পাচ্ছে, অনেকে এখনো পায় নাই। যারা পায় নাই তাদের করণীয় যেটা, তারা কিন্তু irs.gov ওখানে গিয়ে আপনার চেক করতে হবে তাদের স্টিমুলাস চেকটা কোথায় আছে। তবে আরেকটা জিনিস বলে রাখতে চাই, যারা এখনো পায় নাই তারা এমন হতে পারে তাদের রেকর্ড আইআরএস এর কোনো জায়গায় নাই, তবে তারা সেই ক্ষেত্রে আইআরএস থেকে বলা হচ্ছে নন ফাইলার, দে আর নট রিকোয়ার্ড টু ফাইল, তারা কিন্তু ইচ্ছা করলে এই রিকভারি রিবেট ক্রেডিট ক্লেম করে ফাইল করতে পারে, ইভেন দো দে আর নট রিকোয়ার্ড টু ফাইল। এই রিকভারি রিবেট ক্রেডিট করলে তাহলে আপনার এই টাকা যেগুলো পায় নাই তারা এগুলো পাবে, এবং অলসো আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এগুলো তারা পেতে পারে। তবে তাহলে আইআরএস এর ডাটাবেসে থাকবে, এরপরে আইআরএস এই যারা টাকা পায় না তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তবে আইআরএস থেকে বলা হচ্ছে ইভেন দো ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল, সো প্লিজ সাবমিট দ্য রিটার্ন, ইউ ক্যান গেট দ্য রিকভারি ক্রেডিট এন্ড আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিট এগুলো আপনি পেতে পারেন। অনেকে কিন্তু লো ইনকামের কারণে করতে চায় না, কিন্তু আপনি এগুলো করলে বেনিফিট গুলো পেতে পারেন। ধন্যবাদ। আরেকটি বিষয়, আমরা শুধু পাওয়ার কথাই বলি, আর তৃতীয় স্টিমুলাস চেক তো অনেকের ফেরত দিতে হবে, কাদের ফেরত দিতে হবে? রাইট ইয়েস, এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকের এই স্টিমুলাস চেকটা পেয়েছে অনেকে, তো কিছু মানুষকে, কিছু ট্যাক্স পেয়ারকে এটা ফেরত দিতে হবে আইআরএস থেকে, যেটা বলা হয়েছে। সো স্পেশালি কাদের ফেরত দিতে হবে এবং কিভাবে ফেরত দিতে হবে। এক নাম্বার হচ্ছে নন রেসিডেন্ট এলিয়েন, নন রেসিডেন্ট যাদের হচ্ছে গ্রিন কার্ড নেই এবং ওরা ইউএস সিটিজেন নয়, তাদেরকে এই যারা যদি সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে ডাটাবেসের মাধ্যমে যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে এটা ফেরত দিতে হবে। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখতে চাই, গ্রিন কার্ড এবং ইউএস সিটিজেন না হইলেও কিন্তু আপনি সাবস্টেন্সিয়াল প্রেজেন্ট টেস্ট একটা টেস্ট রয়েছে, যে টেস্টের মাধ্যমে আপনি রেসিডেন্ট হিসাবে গণ্য হতে পারেন। সেই ক্ষেত্রে আপনার সার্টেন টাইম ইউএসএ থাকতে হবে, যদি আপনি থাকেন তাহলে আপনার সেই টাকাটা ফেরত দিতে হবে না। তবে মিনিমাম হচ্ছে আপনার কারেন্ট ইয়ারে আপনার 31 ডেজ থাকতে হবে, আর অন্যান্য সবগুলো লাস্ট 3 ইয়ার্স হিসাব করে আপনাকে 183 ডেজ যদি আপনি থাকেন ইউএসএ, তাহলে আপনি হবেন ইউএস রেসিডেন্ট, ইভেন নন রেসিডেন্ট, বাট আপনি সাবস্টেন্সিয়াল প্রেজেন্ট টেস্ট হিসাবে আপনি গণ্য হতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে না। তবে নন রেসিডেন্ট যাদের, তাদের এই টাকাটা ফেরত দিতে হবে আইআরএস থেকে, যেটা বলা হচ্ছে। আর সেকেন্ডলি যারা অনেক সময় দেখা গেছে January 1st, 2021-এ কোনো ট্যাক্স পেয়ার যদি মারা যায়, যদি আপনি জয়েন্ট ট্যাক্স রিটার্ন করেছেন, এক স্পাউস যদি মারা যায় January 1st, 2021-এর আগে, তাহলে সেই টাকাটাও ফেরত দিতে হবে। এন্ড তৃতীয় নাম্বার হচ্ছে পিপল হু ডাজন্ট ওয়ান্ট আ মানি। আবার অনেকে মনে করেন যে আমি আমার অনেক এনাফ টাকা আছে, আমি স্টিমুলাসের টাকাটা নিব না বিকজ অফ ফেডারেল ডেপোজিট, ওটা চায় না, যেহেতু ওরা কান্ট্রিকে লাভ করে ভালোবাসে, এই কারণে তারা চাচ্ছে আমাদের এনাফ আছে, আমাদের এই টাকাটা দরকার নাই, ইচ্ছা করলে ওরা ফেরত দিতে পারে। এই 3 গ্রুপ অফ পিপল টাকাটা ফেরত দিতে হবে যদি আপনারা চান। তবে নন রেসিডেন্টকে মাস্ট ফেরত দিতে হবে, আর হচ্ছে জানুয়ারি 1 তারিখ 2021-এর মধ্যে যারা মারা গিয়েছে তাদেরকে অবশ্যই ফেরত দিতে হবে। তবে ফেরতটা দিতে হবে কিভাবে, যদি চেকটা এসে যায়, আপনি যদি চেক পেয়ে যান তাহলে বয়েড লিখে চেকের উপর বয়েড দিবেন, তারপর আপনার সোশ্যাল সিকিউরিটি, তারপর একটা এক্সপ্লেনেশন লিখে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, আইআরএস এর অ্যাড্রেসে। আর সেকেন্ডটা, যদি আপনার যদি টাকাটা ব্যাংকে ডিপোজিট হয়ে যায়, তাহলে সেটা চেক যদি না হয় তাহলে সেটা কিভাবে পাঠাবেন, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার পার্সোনাল চেক, মানি অর্ডার এগুলোর মাধ্যমে উপরে বয়েড লিখে তারপর লিখতে হবে আপনার যেটা পার্সোনাল চেক আর এই আপনার মানি অর্ডার, এগুলোতে বয়েড লেখা যাবে না, কারণ এটা হচ্ছে আপনার এই চেক, রেগুলার চেক, এগুলো দিয়ে আপনাকে পে করতে হবে আইআরএস কে, যদি আপনার টাকাটা ব্যাংকে ঢুকে যায়। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা এক্সপ্রেশন দিতে হবে, সোশ্যাল সিকিউরিটি লিখতে হবে, তারপর আইআরএস এর অ্যাড্রেসে এটা পাঠিয়ে দিতে হবে। আমরা স্টিমুলাস এবং বেকার ভাতা দুটো জায়গারই আমরা আপডেট দিয়ে দিলাম। লোনগুলো সম্পর্কে একটু আপডেট দিতে চাই। EIDL লোনের যে ইনক্রিজের বিষয়টি, সেটি কিভাবে করবেন? জি, EIDL ইনক্রিজের যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, এটা ইনভাইটেশন বেসিস, আইআরএস আপনার এসবিএ থেকে এই ইমেল করা হচ্ছে তাদেরকে, যেটা 150,000 ছিল, এটা এখন হচ্ছে ম্যাক্সিমাম $500,000। এটা পাওয়ার জন্য যারা এলিজিবল হবেন তাদের কাছে ইমেল আসা শুরু করেছে। এই ইমেলটার মধ্যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইমেলে সেটা রেসপন্ড করতে হবে। যদি আপনি রেসপন্ড করেন 2-3 উইকস এর মধ্যে এসবিএ থেকে আপনার যদি ডকুমেন্টেশন চাই, সেক্ষেত্রে আপনার
রেসপন্ড করবেন, তাহলে আপনি যদি এলিজিবল হন আপনি ম্যাক্সিমাম 24 মান্থের জন্য পেতে পারেন। আগে আমরা যেটা দেখেছি ম্যাক্সিমাম 150,000, সেটা হচ্ছে 6 মাসের জন্য, এখন হচ্ছে 24 মান্থের জন্য। সো এটা ক্যালকুলেশন আমরা যতটুকু আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ইজ, আপনার যদি 100,000 যদি আপনার গ্রোস থাকে, সেক্ষেত্রে ডিভাইডেড বাই 12 এবং টাইম 24 দিয়ে যেটা হবে, যে অ্যামাউন্টটা হবে, সেটাই আপনি এলিজিবল হতে পারেন। সো এটা বড় অঙ্কের টাকা। আপনার ইচ্ছা করলে এই টাকা যদি পান নেক্সট 2 ইয়ার, আশা করি বিজনেস চালাতে আপনাদের অসুবিধা হবে না। ধন্যবাদ। পিপিপি লোন নিয়ে আপডেট গুলো নিতে চাই, যে পিপিপি লোনের যারা প্রথমটি পায়নি, তো তাদের ক্ষেত্রে কি আপডেট আছে আপনার কাছে, কি তথ্য আছে? পিপিপি যারা প্রথমটা পায়নি তারা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারে, সেটাও তারা পাবে। তবে একটা কোয়েশ্চেন থাকে যে আমি যে পিপিপি প্রথমটা পেয়েছি, তাহলে আমার কত সপ্তাহ ইউজ করার পরে আমি দ্বিতীয়টাই অ্যাপ্লাই করতে পারবো? কারণ আপনি যদি 8 উইক 8 উইক এবং 24 উইক ইউজ করার পরে যদি অ্যাপ্লাই করতে যান, পিপিপি যে ডেডলাইন 31 মে 31, তাহলে ডেডলাইনটা পার হয়ে যাচ্ছে, তাহলে আপনি সেকেন্ডটা পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমাদের সাজেশন এবং এসবিএ থেকে যেটা আপনার ফর্মে দেখবেন যে ইউ উইল ইউজ, এখানে উইল ইউজ করা হয়েছে যাতে করে আপনি ইউজ করবেন শুধুমাত্র আপনার পেরোল পারপাস, আপনার বিজনেস পারপাস, আপনার 60% যে স্যালারি এবং 40% রেন্ট অ্যান্ড ইউটিলিটি, এগুলো আপনি ইউজ করতে হবে এবং ইউজ করবেন। এটা যদি আপনি সার্টিফাই করে দেন, তাহলে আপনি সেক্ষেত্রে সেকেন্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনার ওয়েট করতে হবে না এবং ডেডলাইন পার হবে না। যদি আপনি ওয়েট করেন, তাহলে ডেফিনেটলি আপনার ডেডলাইন পার হয়ে যাবে, আপনি আপনার সেকেন্ড পিপিপিটা পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আমরা করোনা মহামারীর কারণে, প্যান্ডেমিকের কারণে স্টিমুলাস, বেকার ভাতা, পিপিপি লোন, এই আপডেট গুলো দিয়েই থাকি শুরুতে। তবে ট্যাক্স সিজন চলছে মোহাম্মদ হাশেম, ট্যাক্স সিজনেরও অনেক প্রশ্ন আছে, বিশেষ করে এবার কিন্তু একটু রিফান্ড পেতে দেরি হচ্ছে, তো তাদের ক্ষেত্রে কি বলবেন? জি, রিফান্ড পেতে দেরি হচ্ছে, এটা কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে দেখেন ট্যাক্স সিজনের মধ্যখানে কিন্তু আপনার স্টিমুলাস প্যাকেজটা পাস হয়েছে। আবার মনে করেন আপনারা দেখেছেন আনএমপ্লয়মেন্ট বেনিফিট যারা নিয়েছেন $10,200 এক্সক্লুশন, এটাও আইআরএস কে অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। সো এইসবের কারণে আপনার আইআরএস কন্টিনিউ বিহাইন্ড, এবং আরো দেরি হচ্ছে এই কারণে 2019 এর কিন্তু ওরা এখনো অনেক রিটার্ন রয়েছে যেগুলো ওরা প্রসেস করে নাই। সো এগুলো শেষ করতেছে, তারপরে স্টিমুলার চেক, তারপর আনএমপ্লয়মেন্টের ক্যালকুলেশন, এই শেষ করার পরে তারপর আপনার রিটার্ন গুলো প্রসেস হচ্ছে, এই কারণে একটু দেরি হচ্ছে। তবে আপনারা যেটা করতে পারেন, আপনাদের ধৈর্য হারাবার কিছু নেই, যারা ফাইল করেছেন তারা অবশ্যই রিফান্ডটা পাবেন। সেক্ষেত্রে আপনারা irs.gov ওয়াই মাই রিফান্ড, সেটা আপনারা ওইখানে সোশ্যাল সিকিউরিটি এক্সাক্ট অ্যামাউন্ট এবং ফাইলিং স্ট্যাটাস, এই তিনটা দিলে আপনি অবশ্যই টাকাটা দেখতে পারবেন কখন আপনি পাচ্ছেন। আমাদের দর্শকদের বেশিরভাগই আমাদের বিভিন্ন স্টেটে আছে, তারপরে নিউ ইয়র্কে দর্শক আমাদের সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে একটি প্রশ্ন করতে চাই মোহাম্মদ হাশেম, আমরা জানি যে 10,200 যেটি হচ্ছে ডিডাকশন আছে, যেটি $1.9 ট্রিলিয়ন বিলের আওতায়, সেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের জন্য কতটুকু প্রযোজ্য হচ্ছে, কিংবা কিভাবে আপনারা সেটি ক্যালকুলেশন করছেন? রাইট, সুন্দর প্রশ্ন করেছেন, কারণ আমরা এখন ট্যাক্স রিটার্ন করার পর দেখি ফেডারেল থেকে আপনি বড় অ্যামাউন্ট পাচ্ছেন, কিন্তু স্টেট থেকে বরঞ্চ পাচ্ছেন না, উল্টা আরো দিতে হচ্ছে, হয়ে যাচ্ছেন। কারণটা কি? আপনি যদি সিঙ্গেল হন তাহলে 10,200 এক্সক্লুড করা হচ্ছে ফেডারেলে, কিন্তু নিউ ইয়র্ক স্টেটে সেটা অ্যালাউ করে নাই, তারা এই ডিডাকশনটা বাদ দিচ্ছে না, তারা বলছে এটা ট্যাক্সেবল ইনকাম, ইউ হ্যাভ টু পে দ্য ট্যাক্স। সো এটা আপনার ফেডারেলের রুল অনুসারে স্টেট ডিপার্টমেন্ট, আপনার লোকাল স্টেট এটা যাচ্ছে না, যার ফলে তারা বলতেছে এটার উপর ট্যাক্স দিতে হবে। সো আপনার ইনকাম যদি মনে করেন 100,000 হয়, ফর এক্সাম্পল, এখান থেকে সিঙ্গেল হলে 10,200 টাকা বাদ যাবে, তাহলে আপনার হচ্ছে 98,000 মনে করেন $800 সামথিং। কিন্তু আপনার যদি এটা বাদ না যায়, পুরো 100,000 এর উপর আপনার ট্যাক্স দিতে হচ্ছে নিউ ইয়র্ক স্টেটে। সো আবার যদি মেরিট ফাইলিং জয়েন হন, তাহলে সেক্ষেত্রে $20,400 আপনার ডিডাকশন হচ্ছে ফেডারেলে, আপনার ট্যাক্সেবল ইনকাম কম হচ্ছে, রিফান্ডটা আপনি বেশি পাচ্ছেন, কিন্তু স্টেট লেভেলে গিয়ে আপনার এই 20,400 পুরোটার উপর ট্যাক্স দিতে হচ্ছে, যার ফলে আপনি যদি কোনো আনএমপ্লয়মেন্টে কোনো ট্যাক্স দিয়ে না আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি হয়ে থাকেন এবং আপনাকে সে টাকাটা এখন পে করতে হচ্ছে। আমি আবার বলি, নিউ ইয়র্ক স্টেট এটা এক্সক্লুশন করে নাই, তবে আপনি ফেডারেল এক্সক্লুশন করেছেন, তবে ক্যালকুলেশন হবে নিউ ইয়র্ক স্টেটকে আপনি এই পুরো টাকার উপর আনএমপ্লয়মেন্ট বেনিফিটের উপর ট্যাক্স দিয়ে তারপর আপনার আসতে হবে।
আচ্ছা, এই ধন্যবাদ। হিসেবটি আমাদের অনেকেরই কিন্তু অজানা ছিল যে দুটোর রাইট, হিসেব ফেডারেল এবং স্টেট পর্যায়ে সেটি নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন যখন আমরা ট্যাক্স ফাইল করতে যাই যে আমার যেটি প্রাপ্য ছিল সেটি কেন আমরা পাচ্ছি না। কেন সেই অনুযায়ী কিন্তু রাইট, প্রশ্ন থাকে অনেকেরই। রাইট, আমরা রাইট। যেহেতু বেকার ভাতা স্টিমুলাস আপডেট ট্যাক্স সিজনের অনেক তথ্যই দিলাম, কিন্তু মোহাম্মদ হাশেম আমরা যখন প্রোগ্রাম করি বিশেষ করে আপনার সাথে অনেকগুলো অনুষ্ঠান করেছি, যারা নতুন ব্যবসা করতে চান, কি ধরনের কর্পোরেশন গড়ে তুলবেন, এ ধরনের আমরা কিন্তু অনেকগুলো অনুষ্ঠান করেছি। তারপরে যেহেতু অনেকদিন হয়ে গেছে, এই বিষয়ে অনেকগুলো তথ্য এখন দেয়া প্রয়োজন। আমি সেই বিষয়ে একটু যেতে চাই আপনার কাছে যে যারা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য কোন কর্পোরেশনটি সবচেয়ে ভালো হয় বিজনেসটি ওপেন করার ক্ষেত্রে? জি, ধন্যবাদ নূপুর সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমরা প্রায় দেখি আমাদের অফিসে যখন আসে যে আমি একটা কর্পোরেশন করব। কি কর্পোরেশন? যে রেগুলার কর্পোরেশন, সি কর্পোরেশন। কিন্তু আপনি যখন ফরমেটটা করতে যাবেন আপনি বুঝতেছেন না কেন আপনি সি কর্পোরেশন করবেন। এখানে আরো অনেক এন্টিটি রয়েছে, সেগুলো আপনি কম্পেয়ার করবেন কোনটার মধ্যে আপনার সবচাইতে বেনিফিট হবে সেটাই আপনার করতে হবে। তাহলে আপনি বিজনেস মানি হচ্ছে আপনি মানি মেক করার জন্য। সেক্ষেত্রে আপনি শুরুটা ঠিক করতে হবে যে আপনার ট্যাক্স বেনিফিটটা কিভাবে হয়। তো এখানে অনেকগুলো এন্টিটি রয়েছে। একটা হচ্ছে সি কর্পোরেশন which is আপনার হচ্ছে রেগুলার কর্পোরেশন। আরেকটা হচ্ছে এস কর্পোরেশন যেটা হচ্ছে আপনার এটা কম্পেয়ার টু যে সি কর্পোরেশন। সেক্ষেত্রে আমি এক্সপ্লেইন করব। একটা সি কর্পোরেশন, একটা এস কর্পোরেশন, আরেকটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি এলএলসি। আরেকটা হচ্ছে যদি একজন হয় তাহলে সোল প্রপার্টিশিপ। তবে সোল প্রপার্টিশিপ যদি হয় সেটা হচ্ছে আপনার লায়াবিলিটিটা বেশি। কোনো কারণে যদি আপনার দ্যাটটা যদি আপনি পে করতে না পারেন তাহলে আপনার যদি নিজস্ব বাড়ি থাকে, আপনার যদি অ্যাসেট থাকে সেটা আপনার এই বাড়ি দিয়ে অথবা আপনার অ্যাসেট থাকলে এটা কভার করতে হবে। এটা লায়াবিলিটি প্রচুর সোল প্রপার্টিশিপটা। আর যদি সি কর্পোরেশন হয় তো সেক্ষেত্রে সি কর্পোরেশনটা হচ্ছে আপনার লায়াবিলিটি ঠিক রয়েছে কিন্তু আপনার এখানে ডবল ট্যাক্স পে করতে হচ্ছে। তো এর অর্থ হচ্ছে যে আপনি যখন ফাইল করবেন, ট্যাক্স রিটার্ন করবেন, তো আপনার যদি প্রফিট হয় তাহলে 21% এই বর্তমান রেটে আপনার যেটা ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টের আন্ডারে এটা 21% রেটে ট্যাক্স দিতে হবে। পাশাপাশি আপনার যখন এই মানিটা আপনার যদি বেশি লাভ হয় এবং ডিভিডেন্ড উইথড্র করেন সেক্ষেত্রে এই টাকাটা আবার পার্সোনালি নিয়ে গিয়ে আরেকবার ট্যাক্স দিতে হবে। তাহলে সেটা আপনি ডবল ট্যাক্স দিচ্ছেন। তাহলে আপনি কেন সি কর্পোরেশন করবেন যদি আপনাকে ২ বার ট্যাক্স দিতে হয়? আর এস কর্পোরেশন হচ্ছে আপনি ইউ নট পেইং দ্য ট্যাক্স অন কর্পোরেট লেভেল। সেক্ষেত্রে এটা হচ্ছে পাস থ্রু এন্টিটি। এটাতে আপনি আপনার কর্পোরেট লেভেলে ট্যাক্স না দিয়ে আপনার যেটা প্রফিট হবে সেটা যদি আপনি একজন শেয়ার হোল্ডার হন তাহলে আপনি এই 100% নিবেন। আপনার যদি ২ জন শেয়ার হোল্ডার যদি 50-50 হয় তাহলে ২ জনের K1 নিয়ে আপনার পার্সোনালি শুধু গিয়ে এই টাকার উপর ট্যাক্স দিতে হবে। তবে এস কর্পোরেশনের যেহেতু আপনি কর্পোরেট লেভেলে ট্যাক্স দিচ্ছেন না, আইআরএস থেকে বলা হচ্ছে ইউ হ্যাভ টু গেট দ্য রিজনেবল স্যালারি এবং অবশ্যই পেরোল রান করতে হবে এবং এখানে আবার ফরেন পিপল অ্যাড করতে পারবে না যেটা সি কর্পোরেশনে পারবেন। আরেকটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম আপনি 100 শেয়ার হোল্ডার নিতে পারবেন, এর উপরে নিতে পারবেন না। তবে সি কর্পোরেশন আনলিমিটেড। গুড থিং হচ্ছে আপনি কর্পোরেট লেভেলে যদি ট্যাক্স না দেন তাহলে এস কর্পোরেশনে এখন দেখেন আপনার যদি বিজনেস বিগিনিং যদি লস হয় এই লসটা বিকজ অফ ইটস পাস থ্রু এন্টিটি এটা আপনার পার্সোনালি গিয়ে আপনি ডিরেকশন নিতে পারেন। এর অর্থ হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল অনুসারে বলা যেতে পারে আপনার যদি 100,000 যদি আপনার পার্সোনাল W2 ইনকাম থাকে আর এখান থেকে যদি আপনি 20,000 যদি লস থাকে তাহলে এই লসটা পাস থ্রু হয়ে আপনি 80,000 টাকার উপরে ট্যাক্স দিবেন। তাহলে এই দিক থেকেও বেনিফিট। আপনার পার্সোনাল লেভেলে বেনিফিট, আপনার ট্যাক্স আপনার কর্পোরেট লেভেলে বেনিফিট। দুই দিকে বেনিফিট রয়েছে। তা আমি সবাইকে সাজেস্ট করব বিজনেসের নেচার অনুসারে আপনারা এস কর্পোরেশন করলে আপনার ট্যাক্স বেনিফিট বেশি হবে। আর এলএলসি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। এটা হচ্ছে আপনার স্পেশালি যারা রিয়েল এস্টেট করে তাদের জন্য সুবিধা বেশি। তারা ইচ্ছা করলে এই এলএলসি করতে পারবে। এটা হচ্ছে অ্যাসেট প্রোটেকশন। সো সেক্ষেত্রে আপনার কর্পোরেট লেভেল পার্টনারশিপ যদি আপনার দুইজন একের বেশি হয় তাহলে হবে পার্টনারশিপ আর সিঙ্গেল মেম্বার এলএলসি হচ্ছে একজন হলে সেক্ষেত্রে শুধু আপনি আপনার এই ইন্ডিভিজুয়াল লেভেলে আপনার ট্যাক্স পে করতে হবে K1 দিয়ে যেটা পার্সোনাল নিয়ে গিয়ে। ধন্যবাদ।
আরেকটি প্রশ্ন আছে মোহাম্মদ হাশেম। জি। আমরা অনেকবার প্রতিশ্রুতি দিয়েছি যে অর্থ কিভাবে বাড়ানো যায়। আমরা দেখেছি এই প্যান্ডেমিকের সময় যেহেতু আমরা অনেকে স্টিমুলাসের অর্থ পেয়েছি, কিছুটা হয়তো সঞ্চয়ে আছে, আমরা সব সময় চাই যে আমাদের এই সঞ্চিত অর্থ কিভাবে আমরা কাজে লাগিয়ে, অনেকে শেয়ার মার্কেট করেন, অনেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যাদের অল্প পুঁজি কিংবা স্বল্প পুঁজি, সেই স্বল্প পুঁজিকে কাজে লাগিয়ে কিভাবে সেই অর্থ বাড়ানো যায়, সেটির পরামর্শে কি বলবেন? জি, ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছেন, কারণ আমরা দেখেছি স্পেশালি আপনার এই প্যান্ডামিকের মধ্যে যেহেতু সবাই ঘরের মধ্যে ছিল, সেক্ষেত্রে আপনার অনেকেই ঘরে বসে স্টক ওপেন করেছে, অ্যাকাউন্ট ওপেন করেছে। এই ওয়াল স্ট্রিট রিপোর্টে আছে অলমোস্ট 10 মিলিয়ন পিপল নতুন করে ব্রোকারেজ অ্যাকাউন্ট ওপেন করেছে বিকজ তারা স্টক মার্কেটে ইনভেস্ট করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের আই এম নট দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ফর দ্য পিপল, ফর দ্য ট্যাক্স পেয়ার। আপনারা নিজস্ব ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করবেন, নিজস্ব রিসার্চ করবেন। তবে আমাদের থেকে যেটা অ্যাডভাইস হবে, আমরা যেটা বলতে পারি ট্যাক্স সেভিং যে ইনভেস্টমেন্ট, সেটা আপনি করতে পারেন। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড রয়েছে, তারা ইচ্ছা করলে কিন্তু আপনি একটা আইআরএ অ্যাকাউন্ট করতে পারেন, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। সেই যে টাকাটা আপনি মনে করেন আপনার জন্য হচ্ছে $6,000 বছরে, আর আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ যদি আরো এডিশনাল $6,000 অ্যাড করতে চান, তো $12,000 যদি অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে এই $12,000 আপনার ডিডাকশন হবে আপনার ট্যাক্স রিটার্ন থেকে। তাহলে আপনি ট্যাক্সটা সেভ করতে পারতেছেন। পাশাপাশি এই টাকাগুলো আপনি ইনভেস্ট করবেন যাতে করে মানিটা গ্রো হয়। এখন আপনি হয়তো জানেন না কিভাবে ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রে আপনার নিজস্ব রিসার্চ করতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলতে হবে কিভাবে রিসার্চ করবেন। অনেকেই স্টক কিনে থাকেন, কিন্তু স্টকে কিন্তু অনেক রিস্ক রয়েছে। আপনি যদি ইন্ডিভিজুয়াল স্টক কিনতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার যদি আপনার স্টক মার্কেট যদি এই ফল করে কিংবা যদি পড়ে যায়, তাহলে আপনার টাকাটা লস হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে আপনি ইন্ডেক্স ফান্ড, ইটিএফ, মিউচুয়াল ফান্ড এগুলো যদি কিনেন, তা এটা হচ্ছে কম্বিনেশন। আপনার বাস্কেটের মধ্যে একটা জুড়ির মধ্যে অনেকগুলা ভালো ভালো স্টক গুলো আপনি এখানে ঢুকালেন, তাহলে হয় কি একটা যদি কমে আরেকটা বাড়ে, এই ক্ষেত্রে আপনার এই লসের পরিমাণ কম হবে এবং আপনার প্রফিট এটা গ্রো হবে স্লোলি। তবে আরেকটা জিনিস, আপনার কিভাবে চাচ্ছেন টাকাটা, আপনি কিছু আছে প্যাসিভ ইনকাম, কিছু আছে অ্যাপ্রিসিয়েশন ইনকাম, আপনি কিভাবে এই টাকাগুলো ইউজ করবেন সেটাও একটু রিসার্চ করে দেখবেন। আদারওয়াইজ আপনি টাকাটা লস করে ফেলবেন। আমরা সাজেস্ট করব ওপেন, যদি আপনি ইনভেস্ট করতে চান এই ধরনের ইন্ডেক্স ফান্ড যদি করেন, তাহলে আপনি এই মানিটা গ্রো হবে ইনস্টেড অফ সিটিং অন দ্য ব্যাংক। ব্যাংকে যদি আপনি রাখেন, তাহলে দেখা যাবে যে আপনি $1, $2 কিংবা ম্যাক্সিমাম $10, $20 আপনি ইন্টারেস্ট পেলেন। কিন্তু এই টাকা যদি আপনি ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, ইটিএফ ফান্ড ঢুকান, তাহলে আপনার টাকাটা এর চাইতে বেশি গ্রো হবে। তবে আমরা এটাও বলি না, আপনার ইমার্জেন্সি ফান্ড কিন্তু অবশ্যই আপনার সেভিং অ্যাকাউন্টে থাকতে হবে, যেটা ইমার্জেন্সি অ্যাক্সেস করা যায়। এটা অ্যাক্সেস ইমার্জেন্সি ফান্ড থাকার পরে আপনি অ্যাক্সেস মানি যদি থাকে, তাহলে সেই টাকাটা আপনি ইনভেস্ট করবেন যাতে করে আপনার মানিটা গ্রো হয়। এবং আপনি সামটাইম আমরা দেখি, আপনারা দেখবেন যে অনেকে আর্লি রিটায়ারমেন্ট নিচ্ছে বিকজ অফ দ্য মানি গ্রোয়িং, তাদের আর টাকার দরকার নাই। তো সেইভাবে আপনার এই ক্যালকুলেশন করে মানিটা ইনভেস্ট করবেন। টাকাটা আপনার ব্যাংকে, সব টাকা ব্যাংকে ফেলে না রাখে আপনি নিজে ওন ডিউ ডিলিজেন্স, ওন রিসার্চ করে আপনি টাকাটা ইনভেস্ট করতে পারেন। ধন্যবাদ। আমরা বিষয়ভিত্তিক আলোচনা করছি, কিন্তু অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই ফোন থেকে। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইনুল ইসলাম বলছি পেনসিলভেনিয়া থেকে। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি প্যান্ডেমিকের আগ পর্যন্ত নিউ ইয়র্কে ট্যাক্সি ড্রাইভার ছিলাম, ইয়েলো ট্যাক্সি। আমি কিছুদিন আগে পেনসিলভেনিয়া মুভ করছি। এখানে আমার আইডিও চেঞ্জ করছি, ড্রাইভার লাইসেন্স, এবং এখানে আমি WTO কাজ শুরু করছি অলরেডি। তো আমি কি পিপিপি লোন পেতে পারি কিনা এর সম্পর্কে একটু হাসিমের কাছে প্রশ্ন ছিল, যদি জানা থাকে। 2019 এ আপনি সেলফ এমপ্লয়েড ছিলেন কিনা? জি, হ্যাঁ, সেলফ এমপ্লয়েড ছিলাম। এবং আপনি কন্টিনিউ এটা স্টিল পেনসিলভেনিয়া মুভ হয়ে আপনি বিজনেসটা করতেছেন, রাইট? হ্যাঁ, এখন আমি WTO কাজ শুরু করছি। কিন্তু আপনি কি সেলফ এমপ্লয় হিসেবে কোনো কাজ করতেছেন এর পাশাপাশি? না। রাইট।
তো সেই ক্ষেত্রে আপনার লুক লাইক বিজনেস আপনি ক্লোজ করে ফেলেছেন। তবে পিপিপির আরেকটা রুল হচ্ছে যদি আপনি এই ফেব্রুয়ারির 15 তারিখের আগে বিজনেস ওপেন থাকতে হবে এবং কন্টিনিউ বিজনেসটা রান করতে হবে। এখন আপনার যদি প্ল্যান থাকে যদি আপনি পিপিপির টাকা পেয়ে যদি আপনি স্টিল বিজনেসটা ওপেন রাখেন, ইউ ক্যান সার্টেনলি এপ্লাই। আর যদি বিজনেস ক্লোজ করে ফেলেন তাহলে আপনি না করাই বেটার। সো এটা আপনি করতে পারবেন না যদি বিজনেসটা ক্লোজ করে ফেলেন। তো আমি সাজেস্ট করব আপনি যদি যেহেতু 2019 আপনার বিজনেস ছিল, আপনি এটা এপ্লাই করবেন এবং পাশাপাশি পিপিপি যদি পান আপনি কন্টিনিউ এটা বিজনেস রান করবেন, তাহলে আপনার এটা এপ্লাই করতে সমস্যা হবে না। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে ফোনে এখন? কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি Hello? বলে প্রশ্ন করতে হবে। জি আসসালামু আলাইকুম আপা, আমি রহিমা ওয়ালাইকুম বলছি। আসসালাম। কালকেও ফোন করেছিলাম। আচ্ছা, ওই- বলুন আপা প্রশ্নটি। জি আমার ওই যে বেকার ভাতার ব্যাপারে আমি ওই মানে রিঅ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমি এখন 3 সপ্তাহ যাবত মানে করছি, কোনো আর অপশন পাচ্ছি না আমি আবার আপডেট করার জন্য। কোনো কল করার জন্য একটা নাম্বার দিছে, আমি কল করছি, ওদের সাথে কোনোভাবেই আমি কন্টাক্ট করতে পারতেছি না, ওই চলে যায়। ওরা আমার 4 ডিজিট চাইতেছে যে 4 ডিজিট পিন। পিন নাম্বার। জিপি PIN নাম্বার number চাইতেছে, চাচ্ছে। ওটা আমি ফরগেট করে ফেলছি, এখন কি করণীয়? আচ্ছা, মোহাম্মদ হাশেম কি বলবেন? ওকে, তাহলে আপনি লগইন করতে পারতেছেন না, রাইট? নাকি? না Okay. আমি মানে কিছুই করতে পারতেছি না, রাইট। যেহেতু আপনি লগ ইন করতে login পারতেছি না কিছু। রাইট। আপনি অবশ্যই লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হবে। তবে আমাদের সাজেশন রয়েছে, সেটা হচ্ছে আপনি সকাল ৮টার দিকে যদি আপনি ফোনটা করেন তাহলে মোস্ট লাইকলি আপনি লাইনে পেতে পারেন। আপনার এই জিনিসটা সলভ হতে পারে। আদারওয়াইজ আপনার এটা রিট্রিভ করা খুব কঠিন হবে। তবে ফরগেট ইউআর আইডি, পাসওয়ার্ড এগুলো দিয়ে যদি রিট্রিভ করা যায় তাহলে করবেন, আদারওয়াইজ ওদেরকে কল দিতে হবে। তবে আমি সাজেস্ট করব সকাল ৮টার দিকে যদি আপনি কল দেন সেক্ষেত্রে আপনি ওদেরকে পেতে পারেন। ধন্যবাদ। মানে এটা লেবার ডিপার্টমেন্টকে ফোন করে এই সমস্যাটি সমাধান করতে হবে, রাইট? আরেকটা জিনিস আছে, আপনি যদি এটাও যদি না হয় তবে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন যেটা, এটা আপনি লেবার ডিপার্টমেন্ট ওয়েবসাইটে গিয়েও এখানে যদি পিন নাম্বার যদি বলে যান তাহলে কি করণীয় সেটা আপনার ওখানে ডিটেল রয়েছে, সেটা আপনি দেখতে পারেন যদি লাইনে না পান। তবে আমি সাজেস্ট করবো আপনি কালকে আমাদের অফিসে কল দিয়েন, কর্ণফুলী ট্যাক্সে। আমার একজন এমপ্লয়ি রয়েছে, উনি হয়তো আপনাকে অপশনটা বলে দিবে, নাম্বারের পরে কোন অপশন দিলে আপনি তাড়াতাড়ি লেবার ডিপার্টমেন্টকে পাবেন, সেটা যদি পান তাহলে আমার মনে হয় তাড়াতাড়ি পাবে। আমার এমপ্লয়ি রিপোর্ট করেছিল 2-3টা অপশন রয়েছে, এই অপশনের মাধ্যমে যদি যান তাহলে আপনি তাড়াতাড়ি লেবার ডিপার্টমেন্টকে রিচ করতে পারবেন। সেটা হলে আপনার মনে সমস্যা সলভ হবে। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো। কি হ্যালো। নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিরাজ আহমদ বলতেছি কুইন্স থেকে। জি, প্রশ্নটি। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? জি, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আপনাদের কাছে আজকে কি ধরনের কোয়েশ্চেন আমি জানি না, আমি একটা ইমিগ্রেশন বিষয়ে কোয়েশ্চেন করতে চাই। অন্য বিষয়ে আমাদের যদি ট্যাক্স সংক্রান্ত প্রশ্ন থাকে সেটি করতে পারেন। আমি ইমিগ্রেশন বিষয়ে একটা কথা বলতে চাইতাম যে আমি বলছি থেকে আমি 1 বছর থেকে ট্রাই করতেছি, আমি ঢুকতে পারি না। আজকে 1 ঘন্টা আগে থেকে আচ্ছা, আমি আপনি প্রশ্নটি করুন, আমি প্রশ্নটি মনে রাখবো। যদি ইমিগ্রেশন সংক্রান্ত হয় যেদিন অ্যাটর্নি আসবেন সেদিন এই প্রশ্নটি করা হবে, করুন। আমি আপনার কাছে প্রশ্ন করতেছি, আমি গত 19 সালের ট্যাক্স ফাইল ছিল 18,000 টাকা, ওই 20 সালের ট্যাক্স ফাইল ছিল আমার 20,600 টাকা, আর আপনার আনএমপ্লয়েমেন্ট সরকারের 33,000। এখন আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, অ্যাপ্রুভ হয়ে গেছে 2018 এপ্রিলে। এখন আমি ওইগুলা জমা দিব, এখন আমি কি করতে পারি ওইটা নিয়ে আমি শুরু করতে পারি। মানে স্পন্সরের জন্য, রাইট? জি আমি এখন কি করতে পারি, আমার ওই লয়ার বলছে কি, আমি যার সাথে কাজ করতেছি ও বলছে কি তোমার তো হইবে না, তুমি এইভাবে করো সেইভাবে করো ওভাবে করো। এখন বলছে যে আমার বাইয়ারটা যে আমরা এক্সপ্লোরে থাকি, আমার বাইয়ারটা দিয়ে ওটা জয়েন করে দিত, তো বললো হয়েছে। এখন ওনার সাথে যোগাযোগ করতে পারি না, উনি তো ফোন ধরে না, এখন কয় কি ব্যস্ত হয়েছে। আমরা কি আমি তো এমনি কাজ করেছি না। মোহাম্মদ হাশেম, আপনি কি সাধারণভাবে এই বিষয়ে কোনো তাকে কোনো উপদেশ পরামর্শ কিছু দিবেন কিনা?
জি, ওনার প্রশ্ন হচ্ছে ওনার ওয়াইফকে অ্যাপ্লাই করেছে ওনার ইনকাম মানে কভার অ্যাপ্লাই করতে। করেছে, সেটি হচ্ছে স্পন্সরের জন্য, যেহেতু তার ইনকাম এখন হচ্ছে বেকার ভাতার উপর নির্ভর করে, সেই ক্ষেত্রে তিনি স্পন্সর করতে পারবেন কিনা। আপনার ইনকাম যদি কভার করে তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে জেনারেলি যদি বলতে হয় আপনার আনএমপ্লয়মেন্ট ইট ইজ ইনকাম, তবে আপনার এই স্পন্সর যদি আমার কাছে মনে হয়, তবে অ্যাটর্নিটা ভালো উত্তর দিতে পারবে। ওই সময় আপনার জব থাকতে হবে। যদি আপনি এই স্পন্সরটা সাবমিট করতে চান সেই সময় যদি আপনার জব থাকে, কিংবা আপনি যদি এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট আপনার স্টেটমেন্ট দিয়ে যদি সাবমিট করেন কেসটা আপনার কমপ্লিট হতে পারে। কিন্তু আপনার যখন আপনার ওয়াইফ যখন ইন্টারভিউতে দাঁড়াবে সেই ক্ষেত্রে আপনার যে যখন জব থাকবে জব লেটার গুলো আপনার মানে আপডেট করলে আশা করি আপনার ভিসা পেতে সুবিধা হবে। আমরা চেষ্টা করি TVN24 পরিবারের মাধ্যমে যে যিনি যে বিষয়ে প্রফেশনাল তার কাছ থেকে উত্তরটি নেওয়া ভালো। দর্শক, আপনাকে কথা দিচ্ছি যেদিন আমাদের অ্যাটর্নি থাকবে এই প্রশ্নটি আমি মনে রাখছি এবং লিখেও রেখেছি, সেদিন এই প্রশ্নটি করব এবং যথাযথভাবে মোহাম্মদ হাশেম তারপরও সাধারণভাবে কিছু তথ্য দিয়েছে, আমরা চেষ্টা করব যেদিন অ্যাটর্নি থাকবেন আপনার প্রশ্নের উত্তরটি নিতে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই মোহাম্মদ হাশেম, এরপরে বিষয়ভিত্তিক আলোচনা আছে, সেই সাথে আমাদের ফোনে অনেকক্ষণ ধরে অনেকে অপেক্ষা করছেন, প্রশ্নগুলো নিব। নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং আমাদের সাথে বৃহস্পতিবার থাকেন মোহাম্মদ হাশেম, MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট এন্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। আমাদের সাথে অনেকে ফোনে আছেন, সেই সাথে ফেসবুকেও আছেন। আমরা একটু ফেসবুকের প্রশ্ন নিয়ে নিই মোহাম্মদ হাশেম। জি জি জি। ফেসবুকে প্রশ্ন করেছেন সাহা, তিনি বলছেন পিপিপি লোন তিনি আবেদন করেছেন, এখন পর্যন্ত তার ফান্ড আসেনি। এক্ষেত্রে আমি একটি সম্পূরক প্রশ্ন জুড়ে দিতে চাই মোহাম্মদ হাশেম, পিপিপি লোন আবেদন করার কতদিনের মধ্যে সাধারণত ফান্ড চলে আসে ব্যাংকে, নাকি এটি নির্ভর করে অনেক কিছুর উপর? জি, ধন্যবাদ নূপুর। পিপিপির জন্য অ্যাপ্লাই করেছেন, এগুলো স্টেপ বাই স্টেপ আপনার যাবে। প্রথমে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে ডকুমেন্ট সাবমিট করতে হবে, তারপর যে ল্যান্ডার মাধ্যমে করেছেন তারা আবার SBI এর কাছে পাঠাবে, ওখান থেকে অ্যাপ্রুভ হতে হবে। দেন এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এটা আপনি অ্যাড করতে হবে, স্টেপ বাই স্টেপ যাবে, একটু সময় লাগে। তবে ফাইনালি আপনার যদি অ্যাপ্রুভ হয়ে আসে, ডকুমেন্ট সাইন করেন, তাহলে সামটাইম 3 ডেজ এর মধ্যে টাকাটা চলে আসে। আবার কোনো ল্যান্ডার ইট টেক টাইম, অনেক সময় নিচ্ছে। তবে এক ল্যান্ডারের রুল রেগুলেশন এক রকম। তবে সেই ক্ষেত্রে আপনি যে ল্যান্ডার সাথে অ্যাপ্লাই করেছেন, যদি দেরি হয় ফান্ড পেতে, ইভেন দো আপনার ডাকু সাইন করেছেন আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে, ফান্ড অন দ্য ওয়ে আছে, তবে সেক্ষেত্রে যদি ফান্ড পেতে দেরি হয় আপনি অবশ্যই সেই ল্যান্ডারকে ইমেল করতে পারেন, কল দিতে পারেন যে ফান্ড দেরি হচ্ছে কিনা। তবে হ্যাঁ, এটা ডিপেন্ডস করবে, কোনো ল্যান্ডার আপনাকে কুইকলি অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার ফান্ডটা দিয়ে দিচ্ছে, আবার কোনো ল্যান্ডার দেরি করছে পজ করার জন্য। এটা ভ্যারি করে পার্সন টু পার্সন, বিজনেস টু বিজনেস। আপনাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। আর কোনো কারণে যদি কোনো একটা ল্যান্ডার যদি আপনাকে ডিনাই করে, আপনার যদি সময় থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই ফর অ্যানাদার ল্যান্ডার। সো যদি এক ল্যান্ডার যদি আপনাকে ভেরিফাই করতে না পারে, আরেক ল্যান্ডার হয়তো আপনাকে ভেরিফাই করতেছে, সেক্ষেত্রে আপনি এই পিপিপি ফান্ডটা আপনি পেতে পারেন। তবে একটা ডিনাই হলে আপনি বসে থাকবেন না, ইউ ক্যান অ্যাপ্লাই অ্যানাদার ল্যান্ডার। সো SBI এর আন্ডারে আপনার অনেকগুলো ল্যান্ডার দেখবেন যেসব যার মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। ফর এক্সাম্পল আপনি পেপ্যালের মাধ্যমে করতে পারেন, ব্লু বাইন, তারপরে আছে আপনার বিস2, এইগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। পাশাপাশি বড় ব্যাংকগুলো রয়েছে আপনার TD ব্যাংক, সিটি ব্যাংক, চেজ ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, এইগুলোর মাধ্যমে আপনি আপনার পিপিপি অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ। কাজী চৌধুরী প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি 2 দিন কাজ করেন এবং তিনি বেকার ভাতাটি পেয়ে আসছিলেন, যেটি পার্শিয়াল, তবে 2 সপ্তাহ ধরে তিনি পাচ্ছেন না, কি করণীয়? জি, আমরা গত 2-3 সপ্তাহ এই অনুষ্ঠানে বলেছিলাম যে আপনার যদি 10 টাইম আপনার যদি উইকলি বেনিফিট রেটের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে এপ্লাই করতে হবে। তো সেটা যদি আপনি না করেন, তাহলে আমরা এটাও বলেছিলাম যে কোনো সময় আপনার বেনিফিটটা বন্ধ হয়ে যেতে পারে। তবে আপনার যদি ক্যালকুলেশন 10 টাইম করে থাকেন, তাহলে অবশ্যই আপনি এটা ফাইল করবেন এবং আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন যদি কাজ করে না থাকেন। এরপরেই যদি আপনার পয়সাটা না আসে, you definitely contact with the labor department. মোহাম্মদ প্রশ্ন করেছেন পিপিপি লোনের আবেদন করার শেষ ডেটটি কবে, তারিখটি কবে?
জি, পিপি লোনের শেষ দিন হচ্ছে মে 31। এই মে 31 এর মধ্যে যদি আপনি ফাইল করেন স্টিল এটা আপনার অ্যাকসেপ্ট হবে। সেক্ষেত্রে এসবিএ 30 অ্যানাদার 30 ডেজ সময় দিয়েছে এই আপনার কংগ্রেস 30 ডেজ সময় দিয়েছে এসবিএ কে যাতে করে এই লোন যারা এপ্লাই করেছে তারা যেন এগুলো প্রসেস করে সেটা এডিশনাল 30 ডেজ পাবে। তবে আপনার লাস্ট ডেট হচ্ছে মে 31 এটাই হচ্ছে লাস্ট ডেট আপনার এই সময়ের মধ্যে আপনার পিপি অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? ফোনে কে আছেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আমার ওয়ালাইকুম আনএমপ্লয়মেন্ট নিয়ে আসসালাম। যেটা কোশ্চেন ছিল। অবশ্যই করুন ভাইয়া। যে আপু, আমার কোশ্চেন হলো আপনার আমার বাবার জন্য ক্যাজুয়াল ওয়ার্কার যে সেলফ এমপ্লয় দেখায়, ক্যাশ ইনকাম দেখায় আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করেছিলাম তো আপনার এখন বেসিক্যালি ওনার এক্সপায়ার হয়ে যাচ্ছে আপনার নেক্সট মান্থের 5 তারিখে আর কি। তো এখন ওনাকে কি নিয়ে করে অ্যাপ্লাই করতে হবে নাকি? আরেকটা জিনিস হলো সে আমার বোন আমার বাবার জন্য হোম কেয়ার দেখাচ্ছে, এখন কি সে স্টিল আনএমপ্লয়মেন্ট নিতে পারবে না সে নিতে পারবে না? আচ্ছা, মোহাম্মদ হাশেম। জি জি ধন্যবাদ। দুটো প্রশ্ন। ধন্যবাদ। রাইট, এই ধরনের প্রশ্নগুলো আমরা সবসময় শুনে থাকি। আপনি দেখেন আপনার বাবার হোম কেয়ার যদি নিয়ে থাকেন তাহলে আপনার বাবা কোনোভাবেই আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা নিতে পারবে না। কারণ হচ্ছে আপনি আনএমপ্লয়মেন্ট যখন সার্টিফাই করতে যান ইউ বি এবল টু ওয়ার্ক, আপনার ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে এই ওয়ার্ক করার জন্য, বি এবল টু ওয়ার্ক করার জন্য আপনার এই এনার্জি থাকতে হবে, মিনিং দ্যাট আপনি কাজ করার সামর্থ্য থাকতে হবে। এটা যদি আপনি এখান থেকে বলতেছেন যে আমি ওনাকে দেখাশোনা করতেছি, উনি আবার কিভাবে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা নিবে? এটা আপনি করতে পারবেন না যদি উনি হোম কেয়ার এ থাকে এবং তার মাধ্যমে উনি অন্য আরেকজন ওনাকে দেখাশোনা করে যদি কেউ মানে বেনিফিট নেয়, তো সেক্ষেত্রে উনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিতে পারবে না। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? ফোনে কে আছেন? জি, আসসালামু আলাইকুম নুপুর আপু, ওয়ালাইকুম হাসান আসসালাম। ভাই। জি আমি মাসুদ বলছিলাম জামিকা থেকে। হুম যে আমার প্রশ্নটি? দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন ছিল যে আমার স্টিমুলাস চেকটি এখনো পাইনি, কারণ আমি তো প্রায় 2 মাসের বেশি হয়ে গেল যে আমি ট্যাক্স ফাইল করছি, আমার জয়েন্ট ট্যাক্স ফাইল, কিন্তু এই পর্যন্ত স্টিমুলাস চেক ওরা পাঠায় নাই, আমার ডাইরেক্ট ডিপোজিট। আর আমার সেকেন্ড কোশ্চেন, আমি আগে এক বছর আমি আনএমপ্লয়মেন্ট ছিলাম, তো 1 বছর পরে আমি একটা কোম্পানিতে জয়েন করছি কিছুদিন, 3 সপ্তাহ করার পরে আমি আবার অসুস্থ হয়ে যাই, এরপর আমি আর এখন যাচ্ছি না আর কি। তো এখন আমি যে সার্টিফাই করে যাচ্ছি, বাট এখন কিভাবে ফাইলটা করার সময় যদি আমার মানে আমি যে আগের কোম্পানির ইনফরমেশন দেবো না আমি এখন যে কোম্পানিতে রান করছিলাম সেই ইনফরমেশন দেবো, কোনটা আমার দেওয়া উচিত? আচ্ছা জি, আরেকটা মোহাম্মদ জিনিস হাশেম। 2019 এ কি আপনি ডাইরেক্ট ডিপোজিট পেয়েছেন না পান নাই, না এটা প্রসেস হয় নাই? আমি ওটা চেক পেয়েছিলাম। রাইট, সো ইটস মিনিট আপনি 2019 আপনার ডাইরেক্ট ডিপোজিট ছিল না সামহাউ, যেহেতু আপনি চেক পেয়েছেন। তো আমি সাজেস্ট করবো আপনাকে আরো কিছুদিন ওয়েট করার জন্য, কারণ এটা 5ম ব্যাচ ওরা ছেড়েছে, তো এতদিন পেয়ে যাওয়ার কথা। যদি আপনি না পেয়ে থাকেন আপনি শুড গো টু irs.gov, এখানে আপনি স্টিমুলার চেক যে পেমেন্টটা ট্রেসিং করা যায় এটা আপনি এখানে চেক করবেন, এখানে দেখা যাবে আপনার চেকটা কখন আসতেছে। আর 2 নম্বর হচ্ছে আপনি ওই আনএমপ্লয়মেন্ট যে এপ্লাই করার সময় আপনি সবসময় লেটেস্ট যে কাজের ইনফরমেশন এটা আপনাকে প্রোভাইড করতে হবে। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিমন বলছি ব্রুকলিন থেকে। জি প্রশ্নটি? আপু, বেসিক্যালি হচ্ছে আমি ট্যাক্স ফাইল নিজে সাবমিট করেছি, করার পরে ওরা ফাইল রিজেক্ট করেছিল, বলছিল ডেট অফ বার্থটা ম্যাচ করে নাই অ্যাকুরেট সিস্টেমে। আমি সিস্টেমে যা দেখলাম আসলে আমার ডেট অফ বার্থ ঠিক আছে। তো এটা আমি আইআরএস অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, আইআরএস কোনো ফোন টোন রিসিভ করেনি। দেন বেসিক্যালি আমি সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে কল দেওয়ার পরে ওরা বললো যে হ্যাঁ ডেট অফ বার্থটা এখানে সিস্টেমে রং আছে, কিন্তু এটা আমি ইউএসএ তে 20 ইয়ার্স ধরে অলমোস্ট, এবং প্রতি বছরই ট্যাক্স ফাইল করেছি পেইড প্রিপেড দিয়ে, কারণ আমার নিজে সফটওয়্যার কিনতে হয়, এই জন্য আমি করি নাই। তো এবার আমি নিজে করছি আর কি। তো বেসিক্যালি উনি ওরা আগে কোনো সমস্যা হয়নি, লাস্ট ইয়ারও সমস্যা হয়নি, এবার কেন মানে সোশ্যাল সিকিউরিটি থেকে এরকম মিসম্যাচ বের হলো
বুঝলাম না আমি। তো সোশ্যাল সিকিউরিটিতে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ওরা 2 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এই কাগজপত্র নিয়ে আসেন। এই ডেট অফ বার্থটা সম্ভবত ওরা বলতেছে যে মান্থটা সিস্টেমে আগে বসানোর কথা, কিন্তু ওটা হয়তো ডেটা আগে বসায় রাখছে, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। কিন্তু 20 ইয়ার্স ধরে কোনো প্রবলেম আগে হয়নি, হঠাৎ করে আচ্ছা। প্রবলেম। জি তো, কি বলবেন এই ক্ষেত্রে? ধন্যবাদ। সো আপনার এতদিন ধরে ট্যাক্স ফাইল করে এসেছেন, আমি জানি না আপনি এটা ফাইল করতে পেরেছেন কিনা। তবে সোশ্যাল সিকিউরিটির সাথে যেহেতু আপনি কমিউনিকেশন করেছেন, সেক্ষেত্রে ওরা ফিক্স করলে এটা আইআরএস এর আপনার মাস্টার ফাইলের সাথে এটা ম্যাচ করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল সিকিউরিটির সাথে এটা ফিক্স করেন, এন্ড পাশাপাশি যদি আপনার এটা রিজেক্টেড হয়, ইউ ক্যান সাবমিট দ্য রিটার্ন বাই মেল। এটা আপনার যদি মেল করেন তাহলে প্রসেস করতে একটু সময় লাগবে, বাট আপনার রিটার্নটা ওরা অ্যাকসেপ্ট করবে। আর আপনার যখন হোপফুলি নেক্সট ইয়ারের মধ্যে যদি আপনার সোশ্যাল সিকিউরিটিতে গিয়ে আপনার ডেট অফ বার্থটা কারেকশন হয়ে যায়, আপনি নেক্সট ইয়ার থেকে কন্টিনিউ ফাইল করতে পারবেন, ফাইল করতে সমস্যা হবে না। এই মুহূর্তে আপনি ইচ্ছা করলে জাস্ট পেপার মেল করে দিতে পারেন। ধন্যবাদ। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, মোহাম্মদ হাশেম, আমরা প্রশ্ন আর নিতে চাচ্ছি না, আপনি বিষয় ভিত্তিক আলোচনায় উপসংহারে কি বলবেন? জি, উপসংহারে একটা জিনিস বলতে চাই, স্পেশালি আমরা কয়েকটা অনুষ্ঠানে বলেছিলাম, যেহেতু সবাই আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিচ্ছে, যাদের কোনো ইনকাম নাই, তাহলে আনইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এগুলো কিভাবে পাবে। আমরা বলেছিলাম 2019 এর ট্যাক্স রিটার্ন দেখে আপনার ইনকামটা ক্যালকুলেশন হবে। সেক্ষেত্রে আমি যারা ট্যাক্স প্র্যাকটিশনার রয়েছেন, যারা ট্যাক্স প্রিপেয়ার রয়েছেন, তারা অবশ্যই ট্যাক্স পেয়ারদের ইনফরমেশনটা চেক করে দেখবেন, সাথে সাথে 2019 এর ট্যাক্স রিটার্নটা দিয়ে ক্যালকুলেশন করবেন, স্পেশালি আনইনকাম ক্রেডিট এন্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আমরা দেখেছি যখনই আপনি 2019 এর ইনকামটা এখানে ক্যালকুলেশন করেন, তাহলে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট অনেক বেড়ে যায়, আনইনকাম ক্রেডিট অনেক বেড়ে যায়, তাহলে আপনার রিফান্ডটা বেশি পাওয়া যায়। কিন্তু আপনি যদি ক্যালকুলেশন না করে শুধুমাত্র 2020টা দিয়ে করেন, তাহলে অনেক বেনিফিট থেকে আপনি হয়তো বাদ পড়তে পারেন। সেটা আমি সাজেস্ট করবো, স্পেশালি যারা ট্যাক্স রিটার্ন করেছেন, ট্যাক্স প্র্যাকটিশনার, তারা যেন 2019 এর ট্যাক্স রিটার্নটা দিয়ে ক্যালকুলেশন করে যে চেক করার জন্য ওয়েদার নট কোনটাতে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ট্যাক্স পেয়াররা বেশি বেনিফিট পাবে। ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আবারও আলোচনা করব। সেই সাথে বিষয় ভিত্তিক আরো অনেকগুলো বিষয় ছিল আমাদের, সেগুলো নিয়েও আলোচনা করব। মোহাম্মদ হাশেম, আপনি ভালো থাকবেন, রোজার মাস, আপনার সুস্থতাও কামনা করছি। সেই সাথে অনেক অনেক শুভেচ্ছা রইল, যেহেতু গতকাল বাংলা নববর্ষ ছিল, বাংলা নববর্ষেরও শুভেচ্ছা রইল। এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সময় স্বল্পতার জন্য অনেকের প্রশ্ন আজকে নিতে পারিনি, তবে কথা দিচ্ছি আগামী সপ্তাহে আবারও মোহাম্মদ হাশেম থাকবেন বৃহস্পতিবার রাত 10টায়। আমরা চেষ্টা করব বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনার পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।